আমার স্নেহের ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম, আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে ক্লাস 12 সেমিস্টার 4-এর জন্য এবিটিএ টেস্ট পেপার থেকে তোমরা জানো যে আমরা পরপর পেজগুলো সলভ করা চলছে। সেখানে পেজ নাম্বার AC7, AC30, AC50, AC73, AC92, AC104, AC120, AC126, AC132 হয়ে গেছে। AC138 এটা চলছে, এর পার্ট এ কমপ্লিট হয়ে গেছে। পার্ট বি আজকে আলোচনা করব। তোমরা জানো ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি, তার সমস্ত নোটস কিন্তু অলরেডি প্রোভাইড করা আছে। যারা আজকেই আমার ভিডিও প্রথম দেখছো তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে কন্ট্যাক্ট করে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ, এই পোর্শনটাই তোমাদের সবচেয়ে জটিল, এখান থেকে সমস্ত নোটসগুলো কিন্তু দরকার মনে হলে নিয়ে নিতে পারো। যারা চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দিও। তাহলে চলো শুরু করা যাক। পেজ নাম্বার AC138, তার পার্ট বি, পার্ট এ, পার্ট বি, পার্ট সি, সমস্ত পেজগুলোই কিন্তু পরপর আলোচনা চলছে। তো প্রাকৃতিক ভূগোলের নোট দেয়া থাকলেও পার্ট বি বা পার্ট সি এর নোট কিন্তু দেওয়া নেই। এই পার্ট বি এবং পার্ট সি, এখানে তোমাদের যতগুলো নতুন সিলেবাসের বই আছে সবগুলো বইয়ের সাহায্য নিয়ে যে বইতে যে উত্তরটা যথাযথ এবং সংক্ষিপ্ত আছে, আমি সেই বই থেকেই সেই প্রশ্নের উত্তরটা তোমাদেরকে দেখিয়ে দেব। প্রথম প্রশ্ন, জনসংখ্যা বিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়ে 3টি করে বৈশিষ্ট্য সংক্ষেপে উল্লেখ কর। এই জনসংখ্যা বিবর্তন মডেল আমরা আগের পেজগুলোতেও বারে বারে পেয়েছি। এছাড়া মানব উন্নয়নে অমর্ত্য সেনের যে সক্ষমতা দৃষ্টিভঙ্গি বা ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ, এটাও বারে বারে পেয়েছি। মানব দারিদ্র্য সূচক কীভাবে পরিমাপ করা হয়, আমরা কিন্তু এই বারে বারে যে প্রশ্নগুলো আসছে সেগুলো থেকে কোন প্রশ্নগুলো বেশি ইম্পর্ট্যান্ট সেগুলো নিজেরা চয়েস করে নিতে পারছি। অনুন্নত দেশের বয়োলিঙ্গ পিরামিডের 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। এর মধ্যে 2 নম্বরের প্রশ্ন জনসংখ্যা অভিক্ষেপ, জনসংখ্যা নীতি, মানব উন্নয়ন সূচক আর পরিব্রাজন, এইগুলো কিন্তু সমস্তটাই তোমাদের নোটস আকারে খাতায় লিখে দেওয়া আছে। ফলে 2 নম্বরের প্রশ্ন নিয়ে তো চিন্তার কিছুই নেই। 3 নম্বরের প্রশ্নগুলো একটু দেখিয়ে দেবো। প্রথম প্রশ্ন, জনসংখ্যা বিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়ের 3টি করে বৈশিষ্ট্য, প্রত্যেকটি পর্যায়ে 3টি বৈশিষ্ট্য দেখাবো। দেখো, জনসংখ্যা বিবর্তন মডেলের এক লাইন তোমরা ইন্ট্রোডাকশনে লিখবে। 1929 সালে মার্কিন জনসংখ্যাবিদ ওয়ারেন থমসন সর্বপ্রথম জনবিবর্তন মডেল উপস্থাপন করেন। সেই জনবিবর্তন মডেলের মূল বক্তব্যই হচ্ছে যে বিভিন্ন পর্যায়ে বিভক্ত, সেই পর্যায়গুলি হচ্ছে 4টি। এখানে প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, চতুর্থ পর্যায়। প্রথম পর্যায় একদম কৃষি অর্থনীতিতে জনবিবর্তনে যে সময়কালে উচ্চ জন্মহার অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণ ছিল না, উচ্চ মৃত্যুহার অর্থাৎ চিকিৎসা ব্যবস্থারও সেভাবে উন্নতি ঘটেনি, ফলে জনসংখ্যা বৃদ্ধির হার খুব কম হয়। যেহেতু জন্মহারের সাথে সাথে মৃত্যুহারও খুব বেশি, তাই জনসংখ্যা বৃদ্ধি কিন্তু খুব একটা বেশি হয়নি। তবে দুটোই বেশি, জন্মহারও বেশি, মৃত্যুহারও বেশি, ফলে একটা স্থিতিশীল পর্যায়ে, এটাকে উচ্চ স্থিতিশীল পর্যায়ে বলে। এবার তোমাদেরকে বলা হয়েছে যে প্রত্যেকটি পর্যায়ে 3টি করে বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য অবশ্যই এটি উল্লেখ করতে হবে, জন্মহার এবং মৃত্যুহার দুটোই খুব বেশি। তাহলে জনসংখ্যার বৃদ্ধি কেমন হবে না, বার্থ রেট, ডেথ রেট দুটোই যদি বেশি হয় তখন একটা স্থিতিশীল পর্যায়ে, তাই জনসংখ্যা বৃদ্ধি 0। অর্থনীতি, এই সময় কৃষিভিত্তিক অর্থনীতি দেখা যায়। মানব উন্নয়ন, তবুও 4 নম্বর একটা বৈশিষ্ট্য তোমাদেরকে বলে রাখলাম, আর তোমরা সবগুলো বৈশিষ্ট্য চাইলে অবশ্যই এগুলো দেখে নিতে পারো। মানব উন্নয়নের হার ছিল এই সময় খুবই কম। প্রত্যেকটি পর্যায়ে 3টি করে বৈশিষ্ট্য বলা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে প্রশ্নে হয়তো দেয়া থাকে যে প্রথম 2টি পর্যায়ের উল্লেখ করো বা শেষ 2টি পর্যায়ের উল্লেখ করো, তখন বৈশিষ্ট্যগুলো আর একটু বেশি লিখতে হবে। দ্বিতীয় পর্যায়টা হচ্ছে শিল্প অর্থনীতি, এটা জনবিবর্তন মডেলের যে জন্ম মৃত্যুর হার সেটা উচ্চ জন্মহার, মৃত্যুহার কিন্তু কমে গেল অনেকটাই চিকিৎসা ব্যবস্থার উন্নতির জন্য। এটাকে প্রারম্ভিক বৃদ্ধিপ্রাপ্ত পর্যায়, অর্থাৎ এই সময় থেকে জনসংখ্যা বৃদ্ধি অর্থাৎ জনসংখ্যার বৃদ্ধির পার যে প্রাথমিক পর্যায় সেটা হচ্ছে বৃদ্ধি পেতে শুরু করলো। জন্মহার মৃত্যুহার দুটোর কথা আগেই বলেছি, বৈশিষ্ট্য 3টা লিখতে হবে বলেছি, জন্মহার মৃত্যুহার দিতেই হবে, উচ্চ জন্মহার, নিম্ন মৃত্যুহার। এই যে নিম্ন মৃত্যুহার, তাই জনসংখ্যা বৃদ্ধি অনিয়ন্ত্রিত প্রকৃতির। জনসংখ্যা বৃদ্ধি স্বাভাবিকভাবেই বেশি হচ্ছে, যখন অস্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধি পেল তাকে বলে জনবিস্ফোরণ। মিশ্র অর্থনীতি, অর্থনীতির মূল ভিত্তি কৃষি হলেও তখন কিন্তু শিল্প, ব্যবসা বাণিজ্য এগুলোরও প্রসার ঘটতে শুরু করেছে। উন্নয়নের হার, এই সময় আর্থসামাজিক পরিকাঠামো যেহেতু
শিল্প বা বাণিজ্য এই পর্যায়ে শুরু হয়ে গেছে, তাই আর্থসামাজিক পরিকাঠামো কিন্তু বেশ ভালো রকমের উন্নতির পথে। তোমরা দরকার হলে কোন কোন দেশ এই পর্যায়ে আছে সেই উদাহরণগুলোও দিয়ে দিতে পারো। ভারত, বাংলাদেশ, পাকিস্তান এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে রয়েছে, আর যেটা প্রথম পর্যায়ে রয়েছে সেগুলো হচ্ছে আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশ, গ্যাবন, জাম্বিয়া। যাই হোক, এবার তৃতীয় পর্যায়ে চলে যাব। শিল্প, বাণিজ্য, নগরায়নের উপর ভিত্তি করে জনবিবর্তন মডেলের যে নিম্নমুখী জন্মহার, এই সময় মানুষ সচেতনতার কারণে জন্মহার অনেকটাই নিয়ন্ত্রিত এবং মৃত্যুহারও কিন্তু চিকিৎসা ব্যবস্থার ভালো রকম উন্নতি হয়, মৃত্যুহারও নিম্নমুখী। একে জনসংখ্যা বৃদ্ধির ধীর পর্যায়ে, যেহেতু জন্মহারটা নিয়ন্ত্রিত হয়েছে। এবার বৈশিষ্ট্যগুলো লিখতে হবে, 3টা বৈশিষ্ট্য: জন্মহার, মৃত্যুহার। এই পর্যায়ে জন্মহার, মৃত্যুহার উভয়ই নিম্নমুখী, জন্মহার, মৃত্যুহার উভয়ই নিয়ন্ত্রিত, জনসংখ্যা ক্রমশ স্থিতিশীল হতে থাকে। এই সময় মানুষের জীবনযাত্রার মান কিন্তু যথেষ্ট উন্নত হয়। এবার যে চতুর্থ পর্যায়ে যদি আসি, চতুর্থ পর্যায়ে জন্মহার কিন্তু আরও কমে গেল, মৃত্যুহারও আরও অতি নিম্ন মৃত্যুহার। ফলে এই সময় জনসংখ্যার বৃদ্ধি প্রায় হয়ই না, জনসংখ্যার বৃদ্ধি প্রায় স্থিতিশীল বা শূন্য, জীবনযাত্রার মান খুবই উন্নত। অর্থনৈতিক কাঠামো যদি দেখি, অধিক নগরায়ন, শিল্প, ব্যবসা বাণিজ্য, পরিবহন, প্রযুক্তিগত পরিষেবা দ্রুত উন্নতির কারণে আর্থসামাজিক পরিকাঠামো খুবই উন্নত হয়। তাহলে চতুর্থ পর্যায়েরও 3টে বৈশিষ্ট্য দেওয়া হলো, তোমরা বাকি বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিতে পারো। তবে তোমাদেরকে এই প্রশ্নের উত্তরে 3টে করে বৈশিষ্ট্য, তোমরা সাইডগুলো দেখতে পাও না, একবার দেখিয়ে নিলাম, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে। পরের প্রশ্ন, মানব উন্নয়নে অমর্ত্য সেনের সক্ষমতা দৃষ্টিভঙ্গি বা ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ। এই কোশ্চেনটিও বারে বারে তোমরা পেয়েছো। অমর্ত্য সেনের সক্ষমতা দৃষ্টিভঙ্গি আধুনিক উন্নয়ন অর্থনীতি ও নৈতিক দর্শনের একটি মৌলিক তত্ত্ব। যাই হোক, এখানে তোমরা সক্ষমতা দৃষ্টিভঙ্গি যে 3টি গুরুত্বপূর্ণ চিন্তাধারার সমন্বয়ে গড়ে উঠেছে সেটা উল্লেখ করবে: নীতিনৈতিকতা ও ন্যায় বিচার, 2 অর্থনৈতিক উন্নয়নের সূচক, 3 দারিদ্র্য ও সামাজিক বঞ্চনা বিশ্লেষণ। এই যে অমর্ত্য সেনের সক্ষমতা দৃষ্টিভঙ্গি, এর যে 3টি উপাদান, সেটি হচ্ছে কার্যক্ষমতা। কার্যক্ষমতা হলো সেই সকল কাজ, আমি যেই পোর্শনটুকু শুধু বলে যাচ্ছি সেইটুকু লিখলেই হবে, সেই সকল কাজ এবং অবস্থা যা একজন মানুষ অর্জন করে। এর মধ্যে কার্যক্ষমতা বা 2 রকম: মৌলিক কার্যক্ষমতা, যেগুলো মানুষকে বেঁচে থাকার জন্য অবশ্যই করতে হবে, খাবার খাওয়া, সুস্থ থাকা, আশ্রয় পাওয়া। আর জটিল কার্যক্ষমতা কোনগুলো? যেগুলো সুন্দরভাবে, শুধু বেঁচে থাকার জন্য, সুন্দরভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজন, যেমন শিক্ষিত হওয়া, রাজনৈতিক অধিকার প্রয়োগ। তারা 3টি উপাদানের, সক্ষমতা দৃষ্টিভঙ্গির 3টি উপাদানের মধ্যে প্রথম উপাদান কার্যক্ষমতা, দ্বিতীয় উপাদান হচ্ছে সক্ষমতা। সক্ষমতা হলো কোনো ব্যক্তির কার্যক্ষমতা বজায় রাখার সুযোগ, অর্থাৎ সে যে কাজ করতে পারবে এই কাজের ক্ষমতাটা বজায় রাখার সুযোগ। অভ্যন্তরীণ সক্ষমতা হচ্ছে শারীরিক, মানসিক এবং জ্ঞানগত দক্ষতা বৃদ্ধির সুযোগ হচ্ছে অভ্যন্তরীণ সক্ষমতা, যেমন শিক্ষালাভের জন্য স্কুল যেতে হবে, সুস্থ থাকতে হলে চিকিৎসার সুযোগ, এই রকম। আর বাহ্যিক সক্ষমতা কোনগুলো? সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সুযোগ সুবিধা লাভ, যেমন কর্মসংস্থানের সুযোগ, চাকরি পাওয়া, আইনি পরামর্শ ও সহায়তা লাভের সুযোগ। এছাড়া রয়েছে স্বাধীনতা, প্রতিটি ব্যক্তির নিজের জীবনের লক্ষ্য, মূল্য, কার্যক্ষমতার উপাদানগুলিকে স্বেচ্ছায় বেছে নেওয়ার অধিকার। সে যদি স্বেচ্ছায় বেছে নিতে পারে, সেই অধিকার যদি থাকে, সেটাকেই বলা হয় স্বাধীনতা। অধ্যাপক অমর্ত্য সেন এই স্বাধীনতাকে আবার 2 ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে প্রয়োগযোগ্য স্বাধীনতা, যেমন অর্থনৈতিক সুযোগ, রাজনৈতিক স্বাধীনতা, সামাজিক সুবিধা। আর মূলগত স্বাধীনতা, সেটা হচ্ছে ব্যক্তি যা করতে চায় তা করার জন্য বা যা বেছে নেওয়ার জন্য যে সুযোগ, সেটাই হচ্ছে মূলগত স্বাধীনতা, যেমন পছন্দমতো পেশা গ্রহণ, পছন্দমতো ভোটাধিকার প্রয়োগ ইত্যাদি। ঠিক আছে, 3 নম্বরের জন্য এটাই যথেষ্ট। 3 থেকে মানব দারিদ্র্য সূচক কীভাবে পরিমাপ করা হয়। দেখো, মানব দারিদ্র্য সূচক পরিমাপের 2টো সূত্র রয়েছে। এখানে সূত্র 1, এর P1 দ্বারা জীবনকাল, P2 দ্বারা প্রাপ্তবয়স্কদের অশিক্ষার হার, P3 দ্বারা ন্যূনতম জীবনযাত্রার মান, এবং এই আলফা সমান 3। এই যে সূত্রটা দেয়া আছে, এটা হচ্ছে সূত্র 1। এছাড়া এখানে আছে সূত্র 2, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তবে এর মাত্রা এবং নির্দেশক যদি দেখি, তাহলে স্বাস্থ্য, শিক্ষা, জীবনযাত্রার মান, এই 3টেই কিন্তু এই মানব দারিদ্র্য সূচক বা দারিদ্র্যের মাত্রা নির্ণায়ক মাপকাঠি। এর নির্দেশক, স্বাস্থ্যের নির্দেশক কী কী? পুষ্টি, শিশু মৃত্যুর হার। বঞ্চিত যদি এমন পরিবারে বাস করেন সেখানে পুষ্টি, 70 বছরের কম বয়সী যে কোনো প্রাপ্তবয়স্ক অথবা শিশু যারা অপুষ্টিতে ভোগেন। শিশু মৃত্যুর হার, জরিপের আগের 5 বছরের মধ্যে পরিবারের 18 বছরের কম বয়সী যে কোনো শিশু মারা গেছে। স্কুলের বছর, স্কুলের উপস্থিতি, 6 বছর বা তার বেশি বয়সী কোনো পরিবারের সদস্য কমপক্ষে 6 বছর স্কুলে পড়াশোনা সম্পন্ন করেনি। আর স্কুলের উপস্থিতি, স্কুলে যাওয়ার বয়সী কোনো শিশু সেই বয়স পর্যন্ত স্কুলে যায় না যখন সে 8ম শ্রেণী শেষ করবে।
আর জীবনযাত্রার মানের ক্ষেত্রে রান্নার জ্বালানি, স্যানিটেশন, পানীয় জল, বিদ্যুৎ, আবাসন, সম্পদ এগুলো দিয়ে মাত্রা বা মাপকাঠি। যেমন এখানে পরিবারের সদস্যরা গোবর, কাঠকয়লা বা কয়লা দিয়ে রান্না করে। স্যানিটেশন, পরিবারের স্যানিটেশন সুবিধা উন্নত করা হয়নি অথবা উন্নত করা হয়েছে কিন্তু অন্যান্য পরিবারের সাথে ভাগ করে নেওয়া হয়েছে। পানীয় জল, পরিবারগুলিতে উন্নত পানীয় জলের অ্যাক্সেস নেই অথবা উন্নত পানীয় জল বাড়ি থেকে যাওয়া আসা মিলিয়ে কমপক্ষে 30 মিনিটের হাঁটা পথ। বিদ্যুতের ক্ষেত্রে বাড়িতে বিদ্যুৎ নেই। আবাসনের ক্ষেত্রে ছাদ, দেয়াল এবং মেঝের জন্য 3টি আবাসন উপকরণের মধ্যে অন্তত একটি অপর্যাপ্ত। সম্পদ, পরিবারের কাছে এই সম্পদের একটির বেশি নেই। রেডিও, টেলিভিশন, কম্পিউটার, পশুর গাড়ি, সাইকেল, মোটরবাইক বা রেফ্রিজারেটর বা তাদের কোনো গাড়ি বা ট্রাক নেই। তাহলে এইগুলো যদি না থাকে বা এই প্রাপ্তিগুলো যদি না ঘটে থাকে তখন দারিদ্র্য সীমার নিচে আছে বলে ধরে নেওয়া হয়। 3 নম্বরে যেটা লাস্ট প্রশ্ন, অনুন্নত দেশের জনসংখ্যা পিরামিড। বিশ্বের একাধিক অনুন্নত দেশে প্রথম শ্রেণীর জনসংখ্যা পিরামিড দেখা যায়, যেমন আফ্রিকা, রুয়ান্ডা, নাইজেরিয়া, ইথিওপিয়া, মালি প্রভৃতি দেশে এই যে প্রথম শ্রেণীর জনসংখ্যা পিরামিড সেটা দেখা যায়। তাহলে অনুন্নত দেশের জনসংখ্যা পিরামিডের চেহারাটা কীরকম হবে? তার নিম্নভাগটা অনেকটাই প্রশস্ত, মাঝবয়সীদের সংখ্যা খুবই কম, তাই উপরের দিকে ক্রমশ এইভাবে সংকীর্ণ হতে হতে উঠে যায়। এখানে তোমরা একটুখানি সংজ্ঞাটা লিখবে, সেটাও একটা বৈশিষ্ট্য হবে। তাছাড়া বৈশিষ্ট্যগুলো বলে দিচ্ছি। জন্মহার, মৃত্যুহার বেশি থাকার জন্য যে জনসংখ্যা পিরামিডের ভূমিভাগ অত্যন্ত প্রশস্ত এবং শীর্ষভাগ অত্যন্ত সংকীর্ণ হয় তাদের প্রথম শ্রেণীর পিরামিড বলা হয়। এর যে বৈশিষ্ট্যের মধ্যে এই ছবিটা আঁকবে এবং নিচের দিকে অর্থাৎ 0 থেকে 15 বছর বয়সী জনসংখ্যা যে সবচেয়ে বেশি সেটা উল্লেখ করবে। পিরামিডের মধ্যভাগে অর্থনৈতিকভাবে সক্রিয় জনসংখ্যার পরিমাণটা অনেকটাই কমে যাচ্ছে। প্রথম শ্রেণীর জনসংখ্যা পিরামিডটি অনুন্নত অর্থনীতির নির্দেশক। ফলে আর কোথায় কোথায় দেখা যায় সেটা উল্লেখ করে অবশ্যই এইভাবে এই ছবিটা এঁকে দেবে। এরপরে আমি 2 নম্বরের প্রশ্নগুলো দেখাবো, যার উত্তরগুলো লিখে দেওয়া আছে। এবার 2 নম্বরে যে প্রশ্নগুলো আছে, জনসংখ্যা অভিক্ষেপ কাকে বলে? কোনো দেশ বা সমগ্র পৃথিবীর পূর্ববর্তী বা বার্ষিক জনসংখ্যা বৃদ্ধি বা দশকীয় জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতি, অর্থাৎ পূর্ববর্তী 10 বছরে জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতি পর্যালোচনা করে আগামী বছরগুলির আনুমানিক জনসংখ্যার পূর্বাভাস যেটাতে দেয়া হয় সেটাই হচ্ছে জনসংখ্যার অভিক্ষেপ। তাহলে জনসংখ্যার অভিক্ষেপ দ্বারা আগামী বছরের আনুমানিক জনসংখ্যার পূর্বাভাস দেয়া হয়। যদি এর একটা উদাহরণ দেখে নিই, ভারতের জনসংখ্যা অভিক্ষেপ অনুসারে এই দেশের জনসংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে সেই ধারা বজায় থাকলে জনসংখ্যা 2050 সাল নাগাদ 166 কোটিতে গিয়ে পৌঁছাবে। এই যে পূর্বাভাস এটাই হচ্ছে জনসংখ্যা অভিক্ষেপ। এরপরে 2 নম্বরের কোশ্চেন, জনসংখ্যা নীতি কী? জনসংখ্যা নীতি হলো একটি দেশের সরকার কর্তৃক গৃহীত পরিকল্পনা, অর্থাৎ এই নীতি যখনই বলা হচ্ছে তার মানে সেটা সরকার কর্তৃক গৃহীত পরিকল্পনা ও বিভিন্ন কৌশল অবলম্বন, যার মাধ্যমে দেশের জনসংখ্যার হ্রাস বৃদ্ধি, বয়স লিঙ্গ গঠন, জনসংখ্যা বৃদ্ধির হার এবং জনসাধারণের জীবনযাত্রার মান নিয়ন্ত্রণ, এবং এই যে জনসাধারণের জীবনযাত্রার মান শুধু নিয়ন্ত্রণ নয় সেটা উন্নত করারও চেষ্টা করা হয়। তাহলে জনসংখ্যা নীতি হলো এমন সরকারি পরিকল্পনা ও কৌশল যার দ্বারা এই সমস্ত কর্মকৌশলগুলি নেওয়া হয়। 3 দাগে মানব উন্নয়ন সূচক বলতে কী বোঝো? মানব উন্নয়ন সূচক বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা HDI বলতে বোঝায় কোনো দেশের মানুষের জীবনযাত্রার মান, শিক্ষা ও স্বাস্থ্যগত সামগ্রিক উন্নয়নের স্তর পরিমাপের জন্য ব্যবহৃত সূচক। মানব উন্নয়ন সূচকের 3টি উপাদান হলো জীবন প্রত্যাশা, শিক্ষা, মাথাপিছু জাতীয় আয়। এর মধ্যে জীবন প্রত্যাশার মধ্যে পড়ছে দীর্ঘ আয়ু ও সুস্বাস্থ্য, আর শিক্ষার মধ্যে পড়ছে গড় শিক্ষাবর্ষ ও প্রত্যাশিত শিক্ষাবর্ষ। এরপরে লাস্ট কোশ্চেন, পরিব্রাজন কাকে বলে? মানুষ যখন বিভিন্ন আর্থসামাজিক, রাজনৈতিক ও প্রাকৃতিক সমস্যার জন্য নিজের বর্তমান বাসস্থান ছেড়ে নতুন কোনো স্থানে স্থায়ীভাবে বসবাসের জন্য গমন করে বা চলে যায় তখন তাকে বলে পরিব্রাজন। তাহলে বুঝতেই পারছো 2 নম্বরের প্রশ্নগুলোর উত্তর কিন্তু এগুলো সবগুলোই এরকমভাবে লিখে দেওয়া আছে। তাই সমস্ত ক্লাসগুলো এবিটিএ টেস্ট পেপার তোমাদের যে কোনো কোশ্চেন পেপারের সাথে এইরকমই কোশ্চেন পেপার হবে। তাই যে কোনো কোশ্চেন পেপার সলভের জন্য এই 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলো তো লিখে দেওয়া আছেই, তার সঙ্গে সমস্ত প্রশ্নের উত্তর কোন বইতে কোথায় ভালো আছে সেটা আলোচনা করা আছে। তাই আবারও বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।
গুরুত্বপূর্ণ এই ভিডিওটা প্লাস তথ্যটা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং একটা লাইক করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবারও তোমাদের ক্লাসের কোনো উপস্থাপনার সঙ্গে।